ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। এক্সপ্লোর উইথ পল্লবে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কলকাতা ডায়েরির চতুর্থ পর্বে আমি আপনাদের সঙ্গে ঘুরে দেখব আলিপুর জেল মিউজিয়াম। এই যে দেখছেন আমার পেছনে, এইটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। এই আলিপুর জেল মিউজিয়ামে কিভাবে ঘুরবেন, কেমন করে ঘুরবেন, সমস্ত তথ্য আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দক্ষিণ কলকাতায় আদিগঙ্গার তীরেই অবস্থিত এই জেল মিউজিয়াম। বাস, ট্যাক্সি, মেট্রো, টু হুইলার যে কোনো যানবাহনে করে চলে আসতে পারেন হাজরা মোড়। সেখান থেকে খুব কাছেই এই জেল মিউজিয়াম। জেল মিউজিয়ামে দর্শনীয় জিনিস বলতে প্রধানত দুটি জিনিস রয়েছে। একটি হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, আর একটি হলো মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট হচ্ছে 100 টাকা। আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করলাম। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। মেইন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করার পর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার এবং ডান দিকে হচ্ছে সুভেনির শপ। মেন এন্ট্রান্সের জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। আলিপুর কারাগারের শতাব্দী প্রাচীন ঘণ্টা। সপ্তদশ শতাব্দী থেকে কারাগারে ঘণ্টা বাজানোর প্রথা চালু হয়। যখন কয়েদিদের সকালে বিভিন্ন কাজে নিয়োগ করা হয় তার ঠিক আগেই শোনা যায় ঘণ্টার ধ্বনি। আবার কাজ শেষ হলে যখন কয়েদিদের কারান্তরালে যাওয়ার সময় হয় তখন পুনরায় বেজে ওঠে আবার ঘণ্টার ধ্বনি। এমনকি যখন একজন কয়েদি মুক্তি পায় তখনও ঘণ্টার ধ্বনি বাজানো হয়। তবে 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত কোনো কয়েদিকেই মুক্তি করা হয়নি। আলিপুর জেলের এই ঘণ্টাটি নির্মিত হয় 1909 সালে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কারাকক্ষ, স্পেশাল সেল, ফাঁসি মঞ্চ, অটোপসি রুম যেখানে ডেড বডি পরীক্ষা করা হতো, আন্দামানের বন্দীদের কারাজীবন, ডিটেনশন সেল, পুলিশ মিউজিয়াম, ওয়াচ টাওয়ার, আরও অনেক কিছু। তাই এক রোমহর্ষক অভিজ্ঞতা পেতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আপনারাও হয়তো টাইম মেশিনে বসে পৌঁছে যাবেন পরাধীন ভারতের সেই যন্ত্রণা কাতর দিনগুলিতে। টিকিট কাউন্টারে ঢোকার পরে আপনারা প্রথমে দুটো রাস্তা দেখতে পাবেন। একটা এই হচ্ছে আমার এই সামনে, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে ঢোকার পরেই ঠিক এইখানে দেখবেন দুটো রাস্তা দুদিকে বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে বাঁদিকের রাস্তাটা দিয়ে স্টার্টিং করলে আমাদের ঘুরতে অনেক সুবিধা হবে। এই কারাগারটি আগে ওল্ড আলিপুর জেল এবং প্রেসিডেন্সি সংশোধনাগার নামে পরিচিত ছিল। এর ধারণ ক্ষমতা ছিল 2000। 2019 সালের 20 ফেব্রুয়ারির পর থেকে এটি আর কারাগার হিসাবে ব্যবহৃত হয় না। পরবর্তীতে 2022 সালে ভারতের 75 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এটিকে জনসাধারণের জন্য মিউজিয়াম হিসাবে খুলে দেওয়া হয়। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে এর সাথে সংযোজিত হয় কলকাতা পুলিশ মিউজিয়ামটি, যা আপনারা এই ভিডিওতে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এই সমস্ত গারদের আড়ালে ব্রিটিশ সরকার বন্দী রাখত নেতাজি, চিত্তরঞ্জন দাস, বিধান রায়ের মতো মহান নেতাদের। দমন করতে চেয়েছিল তাদের স্বাধীনতার সংগ্রাম, কিন্তু পারেনি। অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায় আর সাধক সিদ্ধি লাভ করে। এইসব মহান দেশ নেতারাও সেই রকমই এই কারাবাসকে সাধনার মতো দেখতেন। আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে, উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে, করিস নে লাজ করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে। আমাদের দেশনায়কদের মূল মন্ত্র ছিল এইরকমই। তারা মনে মনে জানতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার।
আর এই জেল কক্ষের ঘর থেকেই আমাদের এক একটা স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বঙ্গমাতার সন্তান দাবি তুলেছিল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এখন আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, এই ঘরটাতে বন্দী ছিলেন দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত 1930 সালের এপ্রিল মাসে। চলুন দেখি পাশের কক্ষে আমাদের কোন প্রিয় দেশপ্রেমিক রয়েছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি বন্দী ছিলেন এই ঘরটাতে 14ই ফেব্রুয়ারি 1922 সাল থেকে। ভাবতে অবাক লাগে না যে 14ই ফেব্রুয়ারি আমরা আমাদের বাড়ির স্পাউসদেরকে নিয়ে, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করি। উনি আমাদের দেশপ্রেম ওনার মধ্যে এত ছিল, উনি সেই সমস্ত কিছু উপেক্ষা করে এই 14ই ফেব্রুয়ারি 1922 সালে এই কারাগারে বন্দী হন। কেন? শুধু আমাদের দেশবাসী যাতে আমরা ভালো করে থাকতে পারি। চলুন ওনার ঘরটা একটু ঘুরিয়ে দেখেন। দেখতে পাচ্ছেন? চলুন পাশের ঘরটা দেখি। 23শে জানুয়ারি 1930 সাল থেকে ওনার জন্মদিন ছিল 23শে জানুয়ারি। সেই 1930 সালে ওনার জন্মদিনের দিন আমরা অনেকে বাড়িতে কেক কাটি, কিন্তু ওনাকে এই কারাগারে বন্দি করা হয়েছিল ওনার জন্মদিনের দিনকে। কিন্তু উনি কি থেমে গেছিলেন? না, থেমে যাননি। 23শে সেপ্টেম্বর 1930 সাল, সেম ওই বছরই 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর, এই 9 মাস ওনাকে বন্দি রাখা হয়েছিল এই কারাগারে। আপনারা নিশ্চয়ই দেখে এনাকে চিনতে পারছেন, তিনি আর কেউ নন, নেতাজি মানে সুভাষচন্দ্র বোস। আমার পেছনে এইটা ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাগারে 5ই সেপ্টেম্বর 1930 সাল থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত বন্দী হয়েছিলেন। চলুন ওনার ঘরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন পেছনে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি, উনি এই ঘরে বন্দী অবস্থায় ছিলেন। স্বাধীনতা সংগ্রামীরা যতই আমাদের দেশের কাছে, আমাদের মানুষের কাছে খুব প্রিয়পাত্র হয়ে উঠুক, কিন্তু তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তারা ছিল সাংঘাতিক অপরাধী। তাই তাদের বন্দি অবস্থার জন্য কীরকমভাবে ছিটকিনি বানানো হয়েছে দেখুন। এইখানে তো ছিটকিনির মেন হাতল এইখানে, যাতে তারা কোনোভাবেই হাত গলিয়ে ভেতর থেকে খুলতে না পারে, তার জন্য সেই ছিটকিনির ব্যবস্থা এই পাশের এইখানে করা আছে। 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌল্লার ইংরেজদের কাছে যুদ্ধে পরাজিত হবার সাথে সাথেই ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সেই স্বাধীনতার সূর্যকে পুনর্দয় করার জন্য বাংলার তথা ভারতের যারা বীর সংগ্রামীরা ছিলেন, তারা একের পর এক লড়ে গেছেন। নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ দেখার পরে ঠিক তার উল্টো দিকেই আছে ফাঁসির মঞ্চ। সেই সময় এইখানে বীর বিপ্লবীদেরকে ফাঁসি দেয়া হতো। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায় আছে তারা, দিবে কোন বলিদান। স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য ইংরেজ সরকার ব্যবস্থা করেছিল চরম শাস্তির, কিন্তু আমার এই দেশের মাটি যে জন্ম দিয়েছে এমন অসংখ্য বীর সন্তানকে, যারা হাসি মুখে গলায় পড়েছে সেই ফাঁসির দড়ি। বারবার বলেছে, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কত বীর বিপ্লবীর আর্তনাদ, যন্ত্রণা কাতর হৃদয়ের সাক্ষী হয়ে রয়েছে এই ফাঁসি কাঠ, যা দেখলে
আজও গা শিহরে ওঠে। সেই সব মৃত্যুর নীরব সাক্ষী হলো এইসব দেওয়াল, গাছপালা। আজও এইসব দেওয়ালে কান পাতলে শোনা যাবে বিপ্লবীদের কণ্ঠে উচ্চারিত বন্দে মাতরম ধ্বনি। এই সমস্ত কক্ষ থেকে অন্য বন্দীদের দেখানো হতো ফাঁসির দৃশ্য, যাতে তাদের মনোবল ভেঙে যায়। কি নির্মম অত্যাচার করা হতো বিপ্লবীদের সাথে। এইটা ছিল তখনকার দিনের অটোপসি রুম, মানে ফাঁসি হয়ে যাবার পরে সেই মৃতদেহটাকে নিয়ে এসে শুইয়ে দেয়া হতো এই টেবিলের ওপরে। পরীক্ষা করা হতো সে এখনো বেঁচে আছে কিনা। যদি তার ধরে কোনোভাবে একটুও প্রাণ থাকতো, সেই প্রাণটাকেও বোধহয় দুমড়ে মুচড়ে শেষ করে দিত তখনকার দিনের ব্রিটিশ গভর্নমেন্ট। যে সমস্ত কয়েদিদের ফাঁসির আদেশ হতো, তার আগের দিনকে তাদেরকে এনে রাখা হতো ফাঁসির মঞ্চের পাশেই এই ঘরগুলোতে। এই হয়তো কোনো বিপ্লবী যাকে ফাঁসি দেবার জন্য বন্দী করা হয়েছিল এই কারাগারে, তার একদিন দুদিন পরেই হয়তো এনার ফাঁসির আদেশ হয়ে যায় এবং ইনি ঝুলে পড়েন। স্যালুট জানাই এই বিপ্লবীদেরকে। এটি হলো ঐতিহাসিক কারাকক্ষ। এটিকে কোনো রকম সংস্কার ছাড়াই রাখা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে সত্যিকারের তখনকার দিনের কয়েদিদের কীরকম ট্রিটমেন্ট করা হতো। দেখুন, এইখানে একজন তার চুল গোঁফ দাড়ি কেটে দিচ্ছে, কিন্তু সেটাও ঘড়ির টাইম ধরে। এইটুকুনি স্বাধীনতাও তাদেরকে দেওয়া হতো না। দেখতে পাচ্ছেন? কাজে ফাঁকি হলে এই রকম ভাবে হাত পায়ে বেঁধে তাকে নির্মম ভাবে চাবুক দিয়ে মারা হতো। বুঝতে পাচ্ছেন কেমন ছিল তখনকার দিনে কয়েদিদের জীবন? দেখুন, জামা কাপড় কাচ্ছে, একজন চান করছে, ইনি বসে আছেন। এই ছিল তাদের থাকার জায়গা, কম্বল। এই হচ্ছে তাদের খাবার জায়গা। এই চৌবাচ্চার জলে তাদের চান করতে হতো। এই সাবান দিয়ে তারা জামা কাপড় কাচতেন। বুঝতে পাচ্ছেন? এই সাবান দিয়ে জামা কাপড় কাচতেন। হ্যাঁ, এই ছিল কয়েদিদের জীবন। এই হচ্ছে সেই কারাগারের জানলা, যেখান থেকে হয়তো তারা তাদের বাড়ির লোকদেরকে দেখতে পেতেন। এই ছিল তাদের বাথরুম, তাদের ব্যবহার করার জন্য শৌচাগার। এইটা হচ্ছে তাদের রান্নার জায়গা। আমাকে ডাকছে চা খাবার জন্য। ভাবতে পারেন কি জায়গায় আজকে এসে দেখে গেলাম। এক্সপ্লোর উইথ পল্লবে আপনারা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন কলকাতার হেরিটেজ। আমার সঙ্গে আরো কিছু দেখতে থাকুন, ঘুরতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লবে। ঐতিহাসিক কক্ষ দেখার পরে হঠাৎ করে চোখে পড়ল আরেকটি জায়গা। সামনে একটুখানি ঢুকে এগোতেই দেখতে পেলাম আর একজন ঐতিহাসিক মানুষ বন্দী ছিলেন এই ঘরে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে পর্যন্ত এখানে বন্দী ছিলেন। মানে একটা জিনিস যদি কল্পনা করা যায়, এই আলিপুর, এই কলকাতা, এই পুরো জিওগ্রাফিক্যাল প্লেসটা কত যে হিস্ট্রিক্যাল ভ্যালু আছে চিন্তা করা যায় না। শুধু বিপ্লবী বা সংগ্রামী নয়,
কবি লেখক কাউকেই বাদ দেয়নি ইংরেজরা। তার মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকেও একসময় বন্দি থাকতে হয়েছিল এই আলিপুর জেলে। এই হচ্ছে সেই নজরুল কক্ষ, যার লেখা উজ্জীবিত করত কত শত তরুণ প্রাণকে। এই হলো সেই ঘর, যে ঘরে বন্দী ছিলেন কাজী নজরুল ইসলাম। বলবীর, বল উন্নত মমশির, তার লেখার মাধ্যমে ঝরে পড়েছিল। তিনি উজ্জীবিত করেছিলেন কত শত শত তরুণ প্রাণকে। কাজী নজরুল ইসলাম কক্ষ দেখার পর গেলাম আন্দামানের সেলুলার জেলে যারা থাকতেন তাদের জীবনযাত্রাটা কেমন ছিল। সে দেখার পর মনে হলো, কবিগুরুর ভাষায়, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সবে না সেই টান, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরি খান। আন্দামানের জীবনযাত্রা দেখার পর এবার আমি ঢুকলাম নবসংযোজিত পুলিশ মিউজিয়ামে। চলো দেখি পুলিশ মিউজিয়ামটা ঘুরে। পুলিশ মিউজিয়ামে প্রথমেই দেখতে পেলাম আলিপুর ষড়যন্ত্র মামলার ঘর। এইখানে 31শে আগস্ট 1908 সালে কানাইলাল দত্ত জেলে নরেন গোসাইকে মারার জন্য এই বন্দুকটি ব্যবহার করেছিলেন। তখনকার দিনে ব্যবহৃত পেতলের বোম শেল, ভাবলেও অবাক লাগে। দুই বিপ্লবী হেমচন্দ্র দাস এবং পরেশ মৌলিক ডিএইচ কিংসফোর্ডকে যে বই বোমাটি পাঠিয়েছিল, এটি হচ্ছে সেইটা। এই ঘরটিতে রাখা আছে ঢাকা ষড়যন্ত্র মামলার সমস্ত নিদর্শন। জাস্ট এক্সপ্লেন করার মতো কিছু নেই, শুধু দু চোখ ভরে দেখা। দেশকে স্বাধীন করার জন্য তখনকার বিপ্লবীরা কি লড়াইটাই না লড়ে গেছে।
মুরারিপুকুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছিল তার কিছু নিদর্শন এইখানে রাখা আছে। জাস্ট দেখুন, চোখের সামনে ইতিহাস যেন চোখের সামনে বিরাজমান। তাই এই সব কিছু জানতে, ছোটবেলার ইতিহাস বুঝতে একবার চলে আসুন আলিপুর জেল মিউজিয়ামে। 1930 সালে যে 3 বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন, সেই বিনয় বাদল দীনেশের কার্যকলাপ এই ঘরেই রয়েছে। তৎকালীন বাংলার সশস্ত্র বিপ্লবের আঁতুড়ঘর ছিল অনুশীলন সমিতি। যুগান্তরের মতো দলগুলো এখানে তাদেরও নিদর্শন রাখা আছে। আরো অনেক কিছু আছে এই পুলিশ মিউজিয়ামে, কিন্তু সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনাদেরকে এখানে এসে দেখতে হবে সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুগুলি। পুলিশ মিউজিয়াম দেখার পর এবার চললাম তৎকালীন তাঁতকলের দিকে। এই হচ্ছে সেই আমলের জেলখানার কয়েদিদের ব্যবহার করা তাঁত। তৎকালীন তাঁতকল, এই জায়গাটা হচ্ছে তৎকালীন তাঁতকল। আগে জেলে যারা বন্দি থাকতো, আলিপুর জেলে যে সমস্ত কয়েদিরা, তখনকার দিনে কয়েদি মানে ম্যাক্সিমামই যেটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, তাদের ওপর এইরকমভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হতো। তাদের কঠোর পরিশ্রম যেমন করতে হতো, তার সাথে তাদেরকে তাঁত বোনা থেকে শুরু করে সমস্ত ভালো ভালো কাপড়, আমরা জানি তো বইছে ছোটবেলা আমরা সব ইতিহাস বইতে এই সম্বন্ধে পড়েছি তো, যে জেলখানার মধ্যে কারাগারে যারা বিপ্লবী কয়েদিরা ছিলেন তাদেরকে কঠোর পরিশ্রম করানো হতো, বা সাধারণ যারা কয়েদি ছিলেন তাদেরকে কঠোর পরিশ্রম করানো হতো। এই হচ্ছে তার নিদর্শন। এই দেখুন, তারা এই রকম ধরনের উনুনে রান্না বান্না করতেন। এই হচ্ছে দেখুন তৎকালীন কোনো একটা গমকল টাইপের কিছু, এটা সেই সময় ব্যবহৃত হতো, তার কিছু নিদর্শন এখানে পড়ে আছে। দেখুন, এই হচ্ছে সেই বলে না চরকায় সুতো কাটা, এই হচ্ছে সেই সুতো কাটার চরকা, এই হচ্ছে সেই সুতো কাটার চরকা। এখানে যারা বন্দিরা থাকতেন তারা এই কাজগুলো করে থাকতেন। এই দেখুন তাদের ব্যবহৃত চ্যাটাই, মাদুর, তারা এইখানে থাকতেন। এই হচ্ছে তাদের কর্মশালা। হ্যাঁ, এই হচ্ছে তাদের সব কর্মশালা। ভাবতে পারেন তাদের কর্মশালা। তারা এই জিনিসগুলো হাতে ধরেছে স্বাধীনতা সংগ্রামীরা। চিন্তা করতে পারছেন এই জিনিসগুলোর কি ঐতিহাসিক তাৎপর্য? সেই সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আজকে এক্সক্লুসিভলি এক্সপ্লোর উইথ পল্লবে। আলিপুর কারাগার, আলিপুর জেল, আগে এটার নাম ছিল প্রেসিডেন্সি জেল। একের পর এক বিপ্লবীরা এখানে বন্দী হয়েছিল, এবং এইসব বিপ্লবীদের কথা আমরা একমাত্র ইতিহাস বইতেই পড়েছি। আজকে এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? আর শুধুই কি ঘোরাঘুরি করবেন, কিছু খাওয়া দাওয়া করবেন না? এই জেল মিউজিয়ামের ভেতরেই রয়েছে কফি হাউস। এখন আমরা কফি হাউসে যাব, গিয়ে চলুন দেখি কি খাবার দাবার পাওয়া যায়। এই হচ্ছে কফি হাউস। এই হচ্ছে কফি হাউসের ভেতরটা। ভীষণ সুন্দর জায়গা, অনেকটা বড়, স্পেশাস, অনেক বসার সিট আছে, তাই আপনারা এখানে লাঞ্চ সারতে পারেন। বসার অ্যাকোমোডেশনগুলো খুবই সুন্দর, আর বড় বড় জানলা দিয়ে জেল মিউজিয়ামটাকে ভীষণ সুন্দর দেখতে লাগে। আজ কলকাতা ডায়েরির চতুর্থ পর্বে আপনারা আমার সাথে ঘুরে দেখলেন আলিপুর জেল মিউজিয়াম। দেখতে পেলেন কত স্বাধীনতা সংগ্রামীরা এখানে বন্দী ছিলেন,
কত বিপ্লবীরা এখানে বন্দি থাকা অবস্থায় এর ভেতর থেকেই নেতৃত্ব দিয়ে গেছেন আমাদের স্বাধীনতার জন্য। এইরকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানস ভ্রমণের জন্য আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লব থেকে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব।